আজকে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি আসলে খুব বেশি একটা আশাবাদী নই, কারণ ভারতের বিপক্ষে সর্বশেষ যেই সিরিজটি বাংলাদেশ খেলেছিল 2024 সালের অক্টোবর মাসে, যেটা মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি-20 সিরিজ ছিল। তো ওই সিরিজে বাংলাদেশ কিন্তু খুব বাজেভাবে ভারতের কাছে হেরে গিয়েছিল। ওই সিরিজে কিন্তু বাংলাদেশ প্রায় 3 ম্যাচের 3টিতেই বেশ বাজে পারফরমেন্স দেখিয়েছিল, কারণ একটি টি-20তে ভারত 297 এবং আরেকটি টি-20তে 221 রানের মতো 200+ রান করে, এবং আরেকটা যে টি-20 ম্যাচ ছিল ওইটাতেও কিন্তু ভারত বেশ দুর্দান্ত প্রতাপের সঙ্গে জিতে যায়, যেমন 127 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 12 ওভারের মধ্যেই খেলাটি জিতে যায়। তো এটা তো ছিল অতীতের রেকর্ড, কিন্তু বর্তমানে লাস্ট ম্যাচের কথা যদি বলি, শ্রীলঙ্কার সাথে ম্যাচে কিন্তু মোস্তাফিজুর রহমান ছাড়া কারো বোলিং আমার কাছে খুব বেশি একটা কার্যকরী মনে হয় নাই, কারণ দাসুন সানাকার মতো ব্যাটসম্যান যেভাবে বাউন্ডারি পার করছিলেন, একমাত্র মুস্তাফিজুর রহমানের বলই তিনি খেলতে পারছিলেন, এবং শেষ ওভার তাসকিন আহমেদ 3-4টি ভালো বল করেছিলেন। তো এছাড়া বাংলাদেশের বোলাররা কেউ তেমন একটা কার্যকরী বোলিং করতে পারেনি। তবে ক্রিকেটে নিশ্চিত বলে কোনো কিছু নেই, ক্রিকেটে যে কোনো দিন যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা যখন তেমন কোনো শক্তিশালী দল ছিলাম না, তখন কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মতো টিমকে আমরা হারিয়ে দিয়েছিলাম। তো ওই হিসাবে তো এই ভারত টিম কিছুই না, আর আমরা এখন আগের থেকে অনেক ডেভেলপ করছি। তো যদি দিনটা আজকে আমাদের হয়ে থাকে তাহলে কেউই আমাদের আটকাইতে পারবে না, আমরা জিতে যাব। ওকে, এখন তাহলে আমরা গেম প্ল্যানের মধ্যে আসি। ভারত আসলে কি গেম প্ল্যান নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন? ভারত কিন্তু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না, বাংলাদেশের প্রতিটি দুর্বলতা এবং প্রতিটি স্ট্রং জোন তারা অ্যানালাইসিস করেই মাঠে নামছে, এবং নিজেদের উইকনেসগুলোও কিন্তু তারা মাথায় রেখেই তারা খেলতে নামছে। আমরা অনেক বিশ্লেষণ করছি যে অভিষেক শর্মা এই লাইনের বলে আউট হয়, শুভমান গিল এই লাইনের বলে আউট হয়, এবং সূর্যকুমার যাদব মুস্তাফিজের বলে আউট হয়। বিভিন্ন ধরনের আমরা অ্যানালাইসিস করেছি যে তাদের উইক জোন এগুলা, কিন্তু ভারতের প্লেয়াররাও এই জিনিসটা কিন্তু মাথায় রেখেই তারা নামছে পাল্টা তাদের ডিফেন্স নিয়ে, যে আমরা তো এই বলগুলোতে আমরা বারবার আউট হয়েছি, তাহলে এই ম্যাচে আমরা এই বলগুলোতে আউট হব না। সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করে নিশ্চয়ই মাঠে নামবেন, এবং তাদের কোচ, তাদের অ্যানালিস্ট তাদেরকে ওইভাবেই পরামর্শ দিবেন যে তারা এই ম্যাচে যেন একই ভুলটা না করেন। তো তারা সেটা মাথায় রেখেই নামবে, এবং বাংলাদেশ কাউন্টার স্ট্র্যাটেজি সাজাতে হবে যে কিভাবে তাদেরকে ভুল করানো যায়। ক্রিকেট খেলাটা কিন্তু একটা শুধু ক্রিকেট ব্যাট দিয়ে 6 মারলো 4 মারলো এরকম না, ক্রিকেট কিন্তু একটা মাইন্ড গেম। ক্রিকেটের মাইন্ড গেমটা অনেক ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা বলি যে ভারত যেই স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের আক্রমণ করবে, ভারতের প্রথম স্ট্র্যাটেজি হবে বাউন্সার। বাংলাদেশের কম বেশি সব ব্যাটসম্যানেরই বাউন্সারের দুর্বলতা আছে, এবং ভারত সর্বপ্রথম বাংলাদেশকে এই টার্গেটটাই করবে যে বাউন্সার দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকাল করার একটা চিন্তা ভাবনা থাকবে তাদের। সেকেন্ড যেই আক্রমণের চিন্তাটা তাদের থাকবে সেটা হচ্ছে সুইং। বাংলাদেশের সব ব্যাটসম্যানের সুইংয়ে কম বেশি দুর্বল, আমরা তুষারার হালকা সুইংও বোল্ড হয়ে যাচ্ছে বারবার, আমরা এই সুইংটা এখনো পর্যন্ত সামলাতে পারিনি। তো তারা বাংলাদেশকে সুইং দিয়েও আক্রমণ করার চেষ্টা করবে, সেজন্য তারা আজকের ম্যাচে আর্শদীপ সিংকেও নিতে পারে। এটা আমার ধারণা, আমি শিওর না। আমার এটা মনে হচ্ছে যে শিবম দুবেকে অথবা জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে, দুইজনে যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে আর্শদীপ সিংকে আজকে খেলাতে পারে। বাঁহাতি পেসার যিনি ভালো বল সুইং করাইতে পারেন, দুই দিকেই সুইং করাইতে পারেন। তো এটা আমার মনে হচ্ছে। থার্ড যে দিকটা বাংলাদেশকে ভারত আক্রমণ করবে সেটা হচ্ছে বারুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। তাদের স্পিনে বাংলাদেশ কিন্তু বরাবরই বেশ দুর্বল, এবং অনেকবারই তাদের লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা, এটা প্রাচীন স্বভাব বাংলাদেশের, এটা নতুন কিছু নয়। আচ্ছা, এখন বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশের বোলিং লাইন আপে মুস্তাফিজুর রহমানের মেইন ভরসা, এছাড়া আমি আর তেমন কাউকে দেখতে পাচ্ছি না ভারতের ব্যাটসম্যানদেরকে চ্যালেঞ্জে ফেলানোর মতো। আমরা ইন সুইং আউট সুইংয়ের কথা অনেকবার অ্যানালাইসিসে বলেছি, কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি তেমন কোনো বোলার নেই যারা ইন সুইং আউট সুইং খুব ভালোভাবে করাতে পারেন। এছাড়া এমনকি স্পিনারদের দিকেও যদি তাকাই তাহলেও দেখতে পাই খুব বড় টার্নার কেউ নেই। নাসুম আহমেদ এবং শেখ মেহেদি যারা আছেন তাদের লাইন লেংথ মেনটেন করে তাদের বল করতে হবে, এছাড়া তাদের বলে তেমন কোনো টার্ন নেই। তো সেদিক থেকে আমি বলবো যে ভারতীয় স্পিনারদের তুলনায় বাংলাদেশের স্পিনারদের কোয়ালিটি বেশ নিচেই বলা যায়। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আমি তানজিদ হাসান তামিমের উপরে আজকে ভরসা করব। আমার মনে হচ্ছে না সাইফ হাসান আজকে ইফেক্টিভলি ব্যাটিং করতে পারবেন, কারণ ভারতীয় বোলারদের যে সুইং এবং স্পিনারদের যেই কোয়ালিটি, সেই কোয়ালিটি বোলিংয়ের সামনে সাইফ হাসান আসলে আমার তেমন ভরসা আমি পাচ্ছি না সাইফ হাসানের উপর। তো এছাড়া লিটন দাস আজকে ভালো খেলতে পারতেন হয়তো বা, কিন্তু ওনার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, দেখা যাক উনি খেলতে পারেন কিনা। এবং উনি যদি না খেলেন তাহলে হয়তো বা পারভেজ হোসেন ইমনকে নেওয়া হতে পারে। ইমনের স্ট্রাইক রেট ক্যারিয়ারে ভালো হলেও
কিন্তু ইমন ভারতের বিপক্ষে খুব একটা কার্যকরী ব্যাটিং করতে পারবেন বলে মনে হচ্ছে না। তো আমি বলবো যে ভারতের ম্যাচটিকে খুব বেশি একটা ফোকাসে না রেখে বাংলাদেশের পরবর্তী ম্যাচের দিকেই ফোকাসটা রাখা উচিত। আগামীকালকে বাংলাদেশে আরেকটা ম্যাচ আছে পাকিস্তানের বিপক্ষে। তো আমরা এই ভারত ম্যাচ নিয়ে অনেক অ্যানালাইসিস, অনেক কথা বলতে গিয়ে আমরা পাকিস্তান ম্যাচ যে কালকে আছে সেটা আমরা যাতে ভুলে না যাই, এবং ওইটাই কিন্তু আমাদের মেইন টার্গেট ম্যাচ হওয়া উচিত, যে পাকিস্তানের বিপক্ষে যাতে বাংলাদেশ ম্যাচটাতে ভালো রেজাল্ট করে এবং ফাইনালে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন। সব ক্রিকেট ফ্যানদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।